একটা রহস্যময় গ্রাম যেখানে প্রতিরাতে ঘুরে বেড়ায় মাথাবিহীন একটা লাশ। আর সেই গ্রামে প্রতিরাতে হতে থাকে একের পর এক মৃত্যু। কিন্তু এটা কোনো সাধারণ মৃত্যু নয়। এইসব মৃত্যুতে শরীর তো পাওয়া যাচ্ছে, তবে পাওয়া যাচ্ছে না তাদের মাথা। কে করছে এই নির্মম হত্যা, আর কে এই মাথাবিহীন লাশ যে প্রতিরাতে ঘোড়ায় করে গ্রামে আসে? এবং শুরু হয় ভয়ানক মৃত্যুর খেলা। অন্ধকার আর ভয়ের জগতে হারিয়ে যাবেন আজকের মুভিটা দেখার পর। বলছিলাম 1999 সালে রিলিজ হওয়া স্লিপি হলিউ মুভিটির কথা। মুভির শুরুতেই আমাদের দেখানো হয় 1799 সালের নিউ ইয়র্কের একটি শহরকে। সে সময় এখনকার মতো এত আইন কানুন ছিল না। কোনো রকম প্রমাণ ছাড়াই সন্দেহের বশে মানুষদেরকে শাস্তি দেওয়া হতো, যার ফলে নিরীহ মানুষরাই বেশি ভোগান্তির শিকার হতো। কিন্তু এইসব ভুলভাল নিয়মের বিরুদ্ধে ছিল সেই শহরের একজন পুলিশ অফিসার, যার নাম ছিল ইকাবট। সে এইসব নিয়মকে অমান্য করে আধুনিক পদ্ধতিতে আসল অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য কাজ করত। তেমনি একদিন রাতে ওই শহরের নদীতে একটা লাশ পাওয়া যায়। সেখানে সবাই ভাবে যে এই লোকটি হয়তো জলে ডুবে মারা গেছে। তখন ইকাবট তাদের বিরুদ্ধে দাঁড়ায় এবং বলে বিজ্ঞানের সাহায্যে পরীক্ষা করলে বোঝা যাবে যে লোকটির মৃত্যু কখন আর কি কারণে হয়েছে। কিন্তু তখনকার আইন ও সমাজ ছিল এই ময়নাতদন্তের বিরুদ্ধে। তারা এটাকে তাদের সংস্কৃতির বিরুদ্ধে ভাবত, কারণ তখনকার সময় ছিল অন্ধবিশ্বাস প্রথার। ইকাবর তাদের বিরুদ্ধে গিয়ে বলে যে তোমরা এখনো 1900 শতাব্দীতে পা দিতে চলেছ, আর এখনো তোমরা এই অন্ধবিশ্বাসকে সাথে নিয়েই চলছো। তখন সেখানকার সরকার ইকাবটের কথায় কিছুটা রেগে যায় এবং তাকে শাস্তি স্বরূপ ট্রান্সফার করে দেয় স্লিপি হলিউ নামে একটি গ্রামে। এবং ইকাবটকে বলা হয় যে স্লিপি হলিউ নামের এই গ্রামে গত 2 সপ্তাহে প্রায় 3টি খুন হয়েছে, তবে তাদের মৃত্যুতে দেহ পাওয়া গেলেও পাওয়া যাচ্ছে না মাথা। তাই ইকাবট যদি সেই গ্রামে গিয়ে এই মৃত্যুর রহস্য বের করতে পারে, তবেই তার চাকরিটা আবার ফিরিয়ে দেওয়া হবে। এদিকে ইকাবটও হাল ছাড়ার পাত্র নয়। পরের দিন থেকেই শুরু হয় তার রহস্যময় যাত্রা। প্রায় অনেকটা পথ চলার পর সে স্লিপি হলিউ নামের গ্রামে প্রবেশ করে। গ্রামটা দেখতে সুন্দর হলেও সন্ধ্যার পর ঘটে একের পর এক রহস্যজনক মৃত্যু। গ্রামের জমিদার বাল্টাস এই কেসের তদন্তের জন্য নিউ ইয়র্ক শহর থেকে অনেক পুলিশ অফিসারকে ডেকেছিল, কিন্তু তারাও এই গ্রামে আসতে চায় না মৃত্যুর ভয়ে। আর এই কারণেই ইকাবটকে দেখে গ্রামের সবাই ভয়ে দরজা জানালা বন্ধ করে দেয়। এরপর ইকাবট চলে যায় গ্রামের জমিদার বেল্টাসের বাড়িতে। সেই দিন জমিদারের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আর সেখানে গিয়ে পরিচয় হয় জমিদারের মেয়ে ক্যাটরিনা ক্যাটের সাথে। ইকাবট গ্রামের সেই রহস্য মৃত্যু সম্পর্কে সবার সাথে কথা বলতে একটি আলাদা রুমে চলে যায়। এখানে ইকাবট গ্রামের কিছু নামিদামি লোকের সাথে পরিচয় হয় এবং তারা এই মৃত্যু সম্পর্কে সমস্ত ঘটনা তাকে খুলে বলে। প্রথমে গ্রামে যারা মারা যায় তারা দুজন ছিল ব্যবসায়ী পিটার ভাঙ্গার ছেলে এবং একজন বিধবা মহিলা। তাদের লাশ পাওয়া গেলেও মাথাটা কিন্তু পাওয়া যায়নি। তবে এই রহস্যময় মৃত্যুর পিছনে তারা সবাইকে দায়ী করছে এক মুন্ডুবিহীন জার্মান সৈনিককে। সে ঘোড়ায় চড়ে এই গ্রামে আসে, কিন্তু কেন আসে এটা তারা কেউই জানে না। তবে এখানে আমরা আরেকটি বিষয়ও জানতে পারি যে এই খুনগুলো করছে সে কোনো সাধারণ মানুষ ছিল না। আসলে যুদ্ধের সময় জার্মানির রাজকুমারী তাকে পাঠিয়েছিল আমেরিকার উপর রাজত্ব করার জন্য। তখন এই যোদ্ধা সবাইকে নির্মমভাবে হত্যা করত এবং ঘোড়ায় চড়ে এসে এক কোপে মাথা কেটে মেরে ফেলত। সে ছিল প্রচন্ড হিংস্র প্রকৃতির এবং নিজেকে আরো হিংস্র দেখানোর জন্য সে দাঁতগুলো রক্তচোষা পিশাচের মতো করে রাখত। তার অত্যাচার দিন দিন বেড়েই চলেছিল। তেমনি 89 শীতের সময় আমেরিকান সৈন্যরা এই যোদ্ধাকে একটা জঙ্গলের ভিতর একা একা দেখতে পায় এবং তার মাথা কেটে সেখানে থাকা একটি গাছের নিচে কবর দিয়ে দেয়। তারপর থেকেই এই জঙ্গলটাও অভিশপ্ত হয়ে ওঠে। এমনকি দিনের বেলাও সেখানে যেতে সবাই ভয় পেত। তখন ইকাবট তাদেরকে আশ্বাস দিয়ে বলে যে নিউ ইয়র্কে এমন অনেক রহস্যজনক খুন হয়েছে, আর যার পিছনে কোনো না কোনো মানুষের হাত তো নিশ্চয়ই রয়েছে। সুতরাং এই খুনের পিছনেও কোনো একটা মানুষ জড়িত আছে, আর ইকাবট খুব শীঘ্রই সেটা সবার সামনে প্রকাশও করবে। পরের দিন সকালে ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। জানা যায় যে সেই রাতের চতুর্থ শিকার হয়েছে জনাথন। তারও অবস্থা ঠিক একই রকম, অর্থাৎ
শরীর আছে তবে মাথাটা নেই। এরপর ইকাবট সেই মৃতদেহ পরীক্ষা করে জানতে পারে যে তার মাথাটা কাটা হয়েছে কোনো এক গরম ধারালো অস্ত্র দিয়ে। এরপর জনার্দনকে দাফন করে চলে যাওয়ার সময় সেই গ্রামের একটি উকিল ইকাবটকে জানায় যে এই গ্রামে 4টে নয় বরং 5টা খুন হয়েছে। কিন্তু কথা শেষ করার আগেই দেখা যায় যে একটা লোক সেখানে চলে আসে যার নাম ছিল ফাদার ফিনউইক। তাকে দেখেই উকিল কথাটা শেষ না করেই সেখান থেকে চলে যায়। তখন ইকাবটও বুঝতে পারে যে এই গ্রামের মৃত্যুর রহস্যর পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে যা তার একার পক্ষে সমাধান করা খুবই কঠিন। সেই কারণেই ইকাবট জনার্দনের ছেলে জনকে তার সঙ্গী করে নেয় যাতে সে কিছুটা হলেও ইকাবটকে সাহায্য করতে পারে। জনও তার মা বাবাকে হারিয়ে এখন বড্ড একা, তাই সেও ইকাবটের কথায় রাজি হয়ে যায়। পরের দিন ইকাবট কবর থেকে সেই ব্যবসায়ী পিটার ভাঙার ছেলে এবং বিধবা মহিলার লাশটা বাইরে বের করে এবং একে একে লাশগুলো পরীক্ষা করতে থাকে। পরীক্ষা শেষে সে জানতে পারে যে সেই বিধবা মহিলাটা প্রেগনেন্ট ছিল। বিধবা মহিলা কেমন করে প্রেগনেন্ট? আমার কাছে বিষয়টা কেমন যেন একটি অদ্ভুত লাগছে, তবে আমি কিছুই বলবো না, তোমরাই কমেন্টে জানাও। তো যাই হোক, এবার ইকাবট বুঝতে পারে যে কেন উকিল তাকে 5 জনের কথা বলেছিল, কারণ সেই 4 জন সহ এই মহিলার পেটের বাচ্চা মানে 5 জন। এই বিষয়টা ইকাবটের কাছে কেমন যেন অদ্ভুত লাগে। সেই দিন রাতে উকিল গ্রাম থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পথেই ইকাবট তাকে ধরে ফেলে এবং বলতে থাকে যে আপনি এই মৃত্যুর রহস্য সম্পর্কে আরো অনেক কিছু জানেন। সে ইকাবটকে কিছু বলতেই যাবে এমন সময় বিদ্যুৎ চমকে ঝড় উঠে আসে আর মুহূর্তের মধ্যেই ঘোড়ায় চড়ে সেই সৈন্যটা এসে উকিলের মাথাটা কেটে নির্মমভাবে হত্যা করে। প্রথমবারের মতো ইকাবটও সেই মুন্ডবিহীন যোদ্ধাকে দেখতে পায়। কি ভয়ঙ্কর তার রূপ! এটা দেখে ইকাবট সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে ইকাবটের জ্ঞান ফিরে আসে। এরপর সে বাল্টাসকে জানায় যে তার কিছু সাহসী লোক দরকার যারা তাকে পশ্চিমের সেই জঙ্গলে নিয়ে যাবে যেখানে সেই জার্মানি সৈনিকের মাথা কেটে কবর দেওয়া হয়েছিল। কিন্তু তার মুখে এমন কথা শুনে কেউ যেতে রাজি না হলেও জন কিন্তু তার সঙ্গে যেতে রাজি হয়। পরের দিন সকালে তারা জঙ্গলের ভিতর দিয়ে যাত্রা শুরু করে। কিছুটা দূর যেতেই তারা দেখতে পায় একটি গুহা। সেই গুহার ভিতরে প্রবেশ করতেই তারা দেখতে পায় একটি ডাইনিকে। ইকাবট ভয় না পেয়ে তাকে সেই মুন্ডুবিহীন সৈন্যর বিষয়ে জিজ্ঞাসা করে। ডাইনি তখন তার তন্ত্রবিদ্যার মাধ্যমে ইকাবটকে জানায় যে জঙ্গলের ঠিক পশ্চিম দিকে একটা গাছ রয়েছে, সেখানে আমেরিকান সৈন্যরা তাকে মেরে তার মাথাটা ওই গাছের নিচেই মাটি চাপা দিয়েছিল, যার কারণে সেই মুন্ডুবিহীন সৈনিক তার মৃত্যুর প্রতিশোধ নিতে প্রতিটা মানুষের মুন্ডু কেটে হত্যা করছে। ডাইনির মুখে এমন কথা শুনে ইকাবট ও জন ঘোড়ায় চড়ে যাত্রা শুরু করে। কিছুটা দূর যাওয়ার পর তারা একটি অদ্ভুত গাছের সামনে এসে পৌঁছায়, যে গাছের নাম ছিল ডেট অফ দ্য ট্রি। ইকাবট তখন গাছের নিচে কিছুটা রক্ত দেখতে পায়। এরপর গাছের শিকড় কিছুটা কাটতেই দেখতে পায় অনেকগুলো মাথা, অর্থাৎ সেই মুন্ডবিহীন সৈনিক সবাইকে মেরে তার মাথাগুলো এই গাছের নিচে এনেই পুঁতে রাখত। আরো কিছুটা মাটি খুললে ইকাবট দেখতে পায় সেই মুন্ডবিহীন সৈনিকের কঙ্কাল। কিন্তু অদ্ভুত বিষয় হলো এখানে তার মাথাটা নেই, অর্থাৎ কেউ যেন আগে থেকেই সেটা চুরি করে নিয়ে গেছে, যার কারণে সে প্রতি রাতেই কবর থেকে জেগে ওঠে এবং তার মাথাটা সে খুঁজতে থাকে। যতদিন না পর্যন্ত সে তার মাথাটা খুঁজে পায় ততদিন সে এভাবেই গ্রামের নিরীহ লোককে মারতে থাকবে। ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকে সেই মুন্ডুবিহীন সৈনিক ঘোড়ায় চড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। দেখে মনেই হচ্ছে যে আজ হয়তো কোনো এক নিরীহ ব্যক্তির প্রাণ যাবে। পরের দিন সকালে লেডি ভেন্টাস ইকাবটের দেখাশোনা করছিল, কারণ তার বাড়ির কাজের মেয়ে সারা মৃত্যু ভয়ে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে গেছে। এরপর ইকাবট একটু সুস্থ হলে আবারও জনকে সাথে নিয়ে তার তদন্ত শুরু করে। তখন সে প্রথমে মারা যাওয়া টমের সম্পর্কে খোঁজ নেয় এবং
এবং জানতে পারে টম সেই বিধবা মহিলাকে গোপনে বিয়ে করেছিল আর নিজের নামে থাকা সমস্ত সম্পত্তি সেই মহিলা ও তার পেটে থাকা বাচ্চার নামে লিখে দিয়ে যায়। আর এই কথাটা টমের ছেলে জানতে পারলে তাদের ভিতর একটা কথা কাটাকাটি হয়। এরপর ইকাবটের সন্দেহ হয় জমিদারের উপর। এই মুন্ডবিহীন সৈনিকের ফিরে আসার পিছনে হয়তো জমিদারের হাত আছে। এরপর ইকাবট রুমে এসে দেখে ক্যাট তার জন্যই অপেক্ষা করছে। এরপর ক্যাট তাকে জানায় যে তার বাবা ইকাবটকে এই গ্রাম থেকে চলে যেতে বলেছে। পরদিন সকালে জমিদার ইকাবটকে বলে যে আজ সবাইকে জার্জে যেতে হবে, কারণ সেখানে গ্রামে ঘটে যাওয়া সমস্ত খুন সম্পর্কে আলোচনা করা হবে। ঠিক ওই মুহূর্তে ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। জমিদার ও লেডি ভেন্টাস যখন বেরোতে যাবে ঠিক তখন সেখানে চলে আসে সেই মাথাবিহীন যোদ্ধা। সে এসেই লেডি ভেন্টাসের মাথা কেটে নিয়ে যায়। এটা দেখে জমিদার ভয় পেয়ে জার্জে চলে আসে। সেখানে উপস্থিত সবাই মুন্ডুবিহীন সৈনিককে দেখে তার উপর গুলি চালায়। এরপর সেই মুন্ডুবিহীন যোদ্ধা জানালার কাঁচ ভেঙে জমিদারের মাথা কেটে নিয়ে চলে যায়, অর্থাৎ জমিদার সেখানেই মারা যায়। এরপর হঠাৎ করে ইকাবট লক্ষ্য করে যে ক্যাট সবার আড়ালে বসে বসে কি যেন একটা করছে। ইকাবট সেখানে গিয়ে দেখতে পায় যে একটি ডেভিল আইস ফটো। তখন ইকাবটের কেমন যেন একটা সন্দেহ হতে থাকে। সে মনে করে যে এই জমিদার হয়তো সেই মুন্ডুবিহীন যোদ্ধার আত্মাকে রিচুয়ালের মাধ্যমে ডেকে এনেছিল, যার সাথে ক্যাটও সমানভাবে জড়িত। তখন সে ক্যাটকে কিছুই বলে না, কারণ ইকাবট এতদিনে ক্যাটকে অনেকটাই ভালোবেসে ফেলেছিল। তাই সে কাউকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। কিন্তু চলে যাওয়ার সময় সে একটা বই দেখতে পায় যেখানে একটা চিত্র আঁকা ছিল, আর যেটা এঁকেছিল ক্যাট নিজেই। সে বইটা পড়ে জানতে পারে যে এই চিত্র দ্বারা কাছের মানুষকে শয়তানি শক্তির হাত থেকে বাঁচানো যায়। তখন ইকাবট বুঝতে পারে যে এই সব ঘটনার সাথে ক্যাট জড়িত নয়। তখন সে ভাবতে থাকে যে এই সব ঘটনার সাথে তাহলে জড়িত রয়েছে কে। এটা বোঝার জন্য সে চলে যায় লেডি ভেন্টাসের কবরের কাছে। এরপর পরীক্ষা করে সে জানতে পারে যে এটা লেডি ভেন্টাসের লাশ নয়, এটা তো বাড়ির কাজের মেয়ে সারার লাশ। আসলে ওই দিন মুন্ডুবিহীন যোদ্ধা লেডি ভেন্টাসকে মারতে আসেনি, আসলে মারবেই বা কি করে, কারণ সেই মুন্ডুবিহীন যোদ্ধাকে ডেকে এনেছিল লেডি ভেন্টাস নিজেই। আর সেদিন গ্রামে যে মেয়েটির লাশ পাওয়া গিয়েছিল সেটা লেডি ভেন্টাসের লাশ ছিল না, ওটা ছিল কাজের মেয়ে সারার লাশ, যেটা লেডি ভেন্টাস চালাকি করে নিজের লাশ বলে চালিয়ে দিতে চেয়েছিল। তখন ইকাবট বুঝতে পারে যে এই সব ঘটনার পিছনে লেডি ভেন্টাসের হাত রয়েছে। আর এরপর জানা যায় এই মুভির সব থেকে বড় টুইস্ট। সে তখন এক মুহূর্ত দেরি না করে জমিদারের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে ক্যাট ইকাবটের চলে যাওয়ার কারণে একা একা বসেছিল। ঠিক তখন সেখানে লেডি ভেন্টাস চলে আসে। ক্যাট তাকে দেখেই অজ্ঞান হয়ে যায়, কারণ ক্যাট তো জানতো যে লেডি ভেন্টাসকে মেরে ফেলেছে সেই মুন্ডুবিহীন যোদ্ধা। এরপর আমাদেরকে আগের কিছু ঘটনা বলা হয়। আসলে লেডি ভেন্টাস ও তার বোন মা বাবার সাথে টমের বাড়িতে থাকতো, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে তার মা বাবা মারা যায়। তখন টমও তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর তারা সাহায্যের জন্য জমিদারের কাছে এসেছিল, কিন্তু জমিদারও তাকে সাহায্য করে না, কারণ জমিদারও ভালো করে জানতো যে তার মা আসলে ব্ল্যাক ম্যাজিক করত। তখন তারা জঙ্গলে চলে যায় এবং দেখতে পায় কারা যেন সেই যোদ্ধাকে মেরে তার কাটা মাথাটা সেখানে চাপা দিচ্ছে। তখন লেডি ভেন্টাস এগুলো দেখে নেয় এবং কালো জাদু করে সেই যোদ্ধার মাথাটা নিজের কাছেই রেখে দেয় এবং তাকে আবারও জীবিত করে তোলে, যাতে সেই মুন্ডুবিহীন যোদ্ধা গ্রামের রাজা ও টমকে মেরে ফেলে। এবং মেরে ফেলার পর লেডি ভেন্টাস সেই গ্রামে রাজত্ব করবে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে লেডি ভেন্টাসের বোন আসলে কোথায়? গল্পের মাঝে যখন ইকাবট সেই মুন্ডবিহীন যোদ্ধার কবর খোঁজার জন্য জঙ্গলে যায়, তখন তারা একটি ডাইনির সাথে দেখা হয়েছিল। আসলে সেটাই ছিল লেডি ভেন্টাসের ছোট বোন। কিন্তু দেখা যায় যে লেডি ভেন্টাস নিজের স্বার্থের জন্য তার বোনকেও মেরে ফেলে। এরপর সে জমিদার ও টমের উপর বদলা নেওয়ার জন্য সে জমিদারের বাড়িতে আসে এবং জমিদারকে মিথ্যে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাকে বিয়ে করে।
এবং সেই মুন্ডুবিহীন যোদ্ধার আত্মাকে ডেকে এনে সবাইকে নির্মমভাবে হত্যা করে, যাতে টম এবং জমিদারের সম্পত্তি সে নিজের নামে করে নিতে পারে। অন্যদিকে দেখা যায় যে এখন শুধু জমিদারের মেয়ে ক্যাটই বেঁচে ছিল। হয়তো আজ তার পালা। আর এক মুহূর্তের জন্য দেরি না করে ইকাবট জন ও ক্যাটকে নিয়ে একটি ঘোড়ায় করে জঙ্গলের দিকে পালিয়ে যেতে থাকে। কিন্তু ইকাবট জানতো না যে কাজটা কতটা কঠিন হতে চলেছে। তখন দেখা যায় যে লেডি ভেন্টাস ও সেই মুন্ডুবিহীন যোদ্ধাও তাদের পিছনে পিছনে ছুটতে থাকে। আর এভাবেই যুদ্ধ করতে করতে তারা এসে পৌঁছায় সেই ডেট অফ টিরির গাছটির কাছে, যেখানে সেই যোদ্ধার মৃতদেহ কবর দেওয়া হয়েছিল। দেখা যায় সেখানে চলে আসে লেডি ভেন্টাস ও সেই মুন্ডুবিহীন যোদ্ধা। তখন লেডি ভেন্টাস ক্যাটকে ধরে ফেলে এবং সেই যোদ্ধা যখন ক্যাটের মাথাটা কাটতেই যাবে, ঠিক তখন ইকাবট লেডি ভেন্টাসের ব্যাগ থেকে সেই কাটা মাথাটা যোদ্ধার কাছে ফিরিয়ে দেয়। আর এতদিন ধরে এই যোদ্ধা তার হারিয়ে যাওয়া মুন্ডুটা খুঁজে বেড়াচ্ছিল এবং সেই মুন্ডুটা যেহেতু লেডি ভেন্টাসের কাছেই ছিল, তাই এতদিন সে তার দাস হয়েই কাজ করত। মুন্ডুটা ফিরে পেতেই আমরা তার আসল রূপ দেখতে পাই এবং সে লেডি ভেন্টাসকেও তার সাথে নিয়ে ঘোড়ায় করে চলে যায়। এরপর ইকাবট ক্যাট ও জনকে নিয়ে আবারও ফিরে আসে নিউ ইয়র্ক শহরে। আর এরই মধ্য দিয়ে শেষ হয় স্লিপি হলিউ গ্রামের এই অভিশাপ। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখতে চাইলে।